আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছেন টিভির মধ্যাহ্নের খবরে। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে রেস্টুরেন্ট খাতে আগের মতোই ৫% ভ্যাট কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। আজ এনবিআর ও রেস্টুরেন্ট মালিকদের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকালের মধ্যে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন উপকমিশনার ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সী। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকালে বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমিতির ডাকে কয়েকশো ব্যবসায়ী এনবিআরের সামনে মানববন্ধন করেন। এ সময় তারা আগের হারে ভ্যাট আদায়ের সরকারি সিদ্ধান্তে সাধুবাদ জানিয়ে রেস্টুরেন্ট খাতে 10% এসডি প্রত্যাহার সহ সকল অনিয়ম ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন। সেই সাথে ভ্যাট ও ট্যাক্স প্রক্রিয়া সহজীকরণ সহ আগামী অর্থ বছরে 5% থেকে কমিয়ে ভ্যাট 3% করার দাবি জানান রেস্টুরেন্ট মালিকরা। সরকার পূর্বের 5% ভ্যাট বহাল রেখেছেন, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন বা কোনো কিছু পাইনি। কিন্তু যদি করে থাকেন তাহলে আমরা সাধুবাদ জানাচ্ছি। আমরা চাই সরকার আমাদের দাবি, ন্যায্য দাবিগুলো উপলব্ধি করুক। নট অনলি 5%, সাথে আমাদের 10% এসডি আছে, সেটা প্রত্যাহার করতে হবে এবং আমাদেরকে ব্যবসায়িক সুষ্ঠু পরিবেশ দিতে হবে। আপনি দেখেছেন যে আমরা এই কমিটি দায়িত্ব নেওয়ার পরে 15% থেকে 2 ধাপে ভ্যাট আমরা 5% এনেছিলাম। লাস্ট যে এনবিআর চেয়ারম্যান ছিলেন উনি বলেছেন 19% ভ্যাট আদায় হয়েছে। তার মানে কি, ভ্যাটের হার কমানোর পরে কিন্তু ভ্যাট আদায় বেড়েছে। তো সুতরাং আমরা চাই আমরা ভ্যাট আদায় আরও 10 গুণ বাড়িয়ে দিব যদি সরকার আমাদের সাথে কাজ করে। সব মামলায় খালাস পাওয়ায় কারামুক্ত হতে যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 17 বছর কারাবাসের পর আজ তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে জানিয়েছে কারা অধিদপ্তর। মঙ্গলবার বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। এর মাধ্যমে সব মামলা থেকে খালাস পেলেন বাবর। ফলে বাবরের কারা মুক্তিতে আর কোনো বাধা নেই। এদিকে বাবর আজ মুক্তি পেতে যাচ্ছেন এমন খবরে নেতাকর্মীরা কারাগারের সামনে অবস্থান করছেন। দর্শক, কেরানীগঞ্জ কারাগারের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, বাবরের মুক্তির বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আজ মুক্তি পাচ্ছেন। তার মুক্তির অপেক্ষায় অসংখ্য নেতাকর্মী এই কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান করছেন। আপনি যদি একটু দেখাতে চাই, সকাল থেকেই অসংখ্য নেতাকর্মী এই কেন্দ্রীয় কারাগারের সামনে এসে অবস্থান নিয়েছেন। আর কিছুক্ষণ আগেই লুৎফুজ্জামান বাবরের পরিবার এই কারাগারের ভিতরে প্রবেশ করেছে গাড়ি নিয়ে, মানে যে গাড়িতে করে তিনি বের হবেন। এবং কারা কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন আমাকে যে আনুষ্ঠানিকতা রয়েছে কারা কর্তৃপক্ষে, সেগুলো শেষ করে অর্থাৎ দুপুর 2টার দিকে হয়তোবা তিনি বের হতে পারবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। সব মিলে বলে রাখি, নেতাকর্মীরা এখানে আছেন, তারা স্লোগান দিচ্ছেন, তারা তাদের প্রিয় নেতাকে আসলে মুক্তির অপেক্ষায় তারা এখানে অবস্থান নিয়েছেন। সব মিলে যদি বলে রাখি যে লুৎফুজ্জামান বাবর 17 বছর ধরে কারাগারে বন্দী ছিলেন এবং তার যে মামলাগুলো দেওয়া হয়েছিল, অসংখ্য মামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, 10 ট্রাক অস্ত্র মামলার, সেগুলোর মধ্যে কিন্তু কিছু মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন এবং যাবজ্জীবনও হয়েছিলেন তিনি। তবে সব মিলিয়ে এখন সেগুলোতে খালাস পাওয়ার পরে আজকে তিনি মুক্তি পাচ্ছেন। এবং তারপরে যে 2টা দিন যে একটু বিলম্ব হলো, তার কারণটা হচ্ছে জেল বন্ড হাতে পাওয়াতে কিছুটা সময় লেগেছে, এই জন্য আইনজীবীদেরকে কিছুটা সময় লেগেছে। তবে আমি যেটি বলতে চাই যে এখন নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন, তাদের চোখে মুখে এক ধরনের উচ্ছ্বাস আমি লক্ষ্য করেছি। তার কারণ অনেক দিন পর, দীর্ঘ সময় পর লুৎফুজ্জামান বাবর অবশেষে তিনি মুক্তি পাচ্ছেন। তো আমি এখানকার একজন নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনার কাছে জানতে চাই যে অবশেষে তো মুক্তি পাচ্ছেন, আপনাদের অনুভূতি একটু জানতে চাই। আমরা অত্যন্ত আনন্দিত, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে আমাদের প্রাণপ্রিয় নেতা, ভাটি বাংলার সিংহপুরুষ লুৎফুজ্জামান বাবর সাহেবকে আমরা ফিরে পাচ্ছি। দীর্ঘ 17 বছর কারাভোগের পর অন্যায়ভাবে ফ্যাসিস্ট সরকার ওনাকে আটকায় রাখছে। ইতিমধ্যেই আপনারা জানেন, কোর্ট থেকে সকল মিথ্যা মামলায় প্রমাণিত হয়েছে। ষড়যন্ত্র করেই ওনাকে আটকাইছিল স্বৈরাচার সরকার শেখ হাসিনা। এখন আমরা খুবই আনন্দিত, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে উনি স্বাভাবিক আমাদের মাঝখানে উনি স্বাভাবিকভাবে ফিরে আসছে। আমরা আনন্দিত।
মোহাম্মদ খালিজুর পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে অসংখ্য নেতাকর্মীরা এখানে আছেন এবং নেত্রকোনা ৪ আসনের উনি সাবেক সংসদ সদস্য ছিলেন। তো তার এলাকার লোকজন ছাড়াও আমি যেটা দেখলাম যে ঢাকা এবং ঢাকার আশপাশে যে জেলাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু বিএনপি নেতাকর্মীরা এখানে এসেছেন, তারা উচ্ছ্বাস করছেন, তারা অপেক্ষায় রয়েছেন, লুৎফুজ্জামান বাবরের মুক্তির অপেক্ষায় তারা রয়েছেন। তবে আসলে পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে আমি যেটি জানতে পেরেছি যে মুক্তির পরে উনি আসলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাবেন এবং সেখান থেকে তার মায়ের যে কবর রয়েছে বনানীতে সেখানে তিনি যাবেন এবং তারপরে তিনি তার বাসায় যাবেন। তো সব মিলিয়ে আপনাকে বলে রাখি যে এখন নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং যেসব মামলাগুলোর কথা আছে কিছুক্ষণ আগেই যে বিএনপির যে নেতা যেটি বললেন যে সব আসলে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেই তারপরও অবশেষে তিনি মুক্তি পাচ্ছেন এবং তার যে আইনজীবীর সঙ্গে আমি কথা বললাম যে এই যে দীর্ঘ অপেক্ষা এবং তার যে মিথ্যা মামলাগুলো কেন আওয়ামী লীগ আমলে দেওয়া হয়েছিল, অর্থাৎ তার আইনজীবীরা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে 21শে আগস্ট গ্রেনেড হামলা এবং 10 ট্রাক অস্ত্র মামলার এই সব মামলাগুলো যেগুলো রয়েছে তার তিনি কিন্তু 78 দিন রিমান্ডে ছিলেন এবং রিমান্ডে রাষ্ট্রপক্ষ তাকে বারবার অনুরোধ জানিয়েছিলেন যে তিনি যদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে তিনি যদি সাক্ষী দেন, অর্থাৎ এসব ঘটনায় তাকে যদি জড়ানোর তিনি যদি জড়ান তাহলে তাকে আসলে আসামি থেকে বাদ দিয়ে তাকে সাক্ষী করা হবে। তারপরও কিন্তু সেটি তিনি মানেননি, তিনি তার জায়গায় অটল ছিলেন এবং আমিও যখন তার এইসব বিচারিক কার্যক্রমের যখন সংবাদগুলো আমি সংগ্রহ করতে গেছি তখনও কিন্তু আমি দেখছি লুৎফুজ্জামান বাবরের কিন্তু আত্মবিশ্বাস, তিনি সবসময় বলতেন যে এইসব মিথ্যা মামলা অবশেষে কোনো না কোনো একদিন তিনি সঠিক ন্যায় বিচারটি পাবেন। সবসময় তিনি আদালতকে একটি কথাই বলেছেন যে তিনি আশা করছেন যে আদালত থেকে ন্যায় বিচার তিনি পাবেন। অবশেষে সেই জানছিলাম সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তির খবর। লক্ষ্মীপুরে ডক্টর ফয়েজ আহমেদকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 41 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। সকালে ফয়েজ আহমেদের ছেলে ডক্টর হাসানুল বান্না চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করেন। এই বিষয়ে আরও জানতে এখন যাচ্ছি ট্রাইব্যুনালে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদের কাছে। জাবেদ, ট্রাইব্যুনালে দায়ের করা অভিযোগে আর কি বলা হয়েছে? অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তো অভিযোগটি হচ্ছে লক্ষ্মীপুর জেলা জামাতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে 2013 সালের 13 ডিসেম্বর তার নিজ বাড়িতে ছাদের উপরে নিয়ে গুলি করে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে ছাদ থেকে ফেলে দেওয়া হয় এবং তিনি মৃত্যুবরণ করেন। সেই ঘটনায় তার ছেলে ডাক্তার বান্না আজকে বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগে কিভাবে তাকে হত্যা করা হয়েছে সেই বিবরণ দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে 41 জনকে তারা আসামি করেছে এই ঘটনায়। 41 আসামির মধ্যে হচ্ছে আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা তারেক, সাবেক সিইও তারেক সাইদ মোহাম্মদ সহ এই 41 জনকে। এবং সেখানে বলা হয় যে র্যাবের একটি দল 2013 সালের 13 ডিসেম্বর রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সরকারি বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে র্যাবের স্টিকারযুক্ত একটি গাড়িতে করে ঘটনাস্থলে তাদের বাসায় যায় এবং গিয়ে তার বাবাকে ওই বাসার ছাদে নিয়ে বেধড়ক পিটানো হয় এবং পায়ে গুলি করা হয় হাঁটুতে এবং তারপর ফেলে দেওয়া হয় 3 তলার ছাদ থেকে। তারপর তিনি মৃত্যুবরণ করেন এবং এই ঘটনা যে পূর্ব পরিকল্পিত ছিল সেটাও তারা সেখানে উল্লেখ করেছেন এবং মূলত বলেছেন যে রাজনৈতিক প্রতিহিংসা বশতেই এই ঘটনা ঘটেছিল এবং তারা কিন্তু এই ঘটনার কোনো বিচার এখনও পায়নি। যেহেতু জুলাই আগস্ট একটা গণ অভ্যুত্থানের পর একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে, সেখানে সব কিছুই নতুনভাবে এসেছে এবং তারা এখন প্রত্যাশা করছেন এখানে হয়তো তারা ন্যায় বিচারটি পাবেন। সেই জন্য এখন সেই পরিবেশ পাওয়ায় তারা এখানে এসেছেন এবং ন্যায় বিচার চেয়ে এই অভিযোগ দাখিল করেছেন। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তাদের অভিযোগ গ্রহণ করেছেন এবং তারাও কিন্তু বলেছেন সকল ঘটনা যেভাবে আইন মোতাবেক করা হয় এখানেও এর ব্যত্যয় হবে না এবং দ্রুত যেন এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় দোষীদের আনা যায় সেই ব্যবস্থা তারা নেবেন। এবং আজকে কিন্তু আরেকটি অভিযোগ এখানে ট্রাইব্যুনালে দাখিল
বাতিল হওয়ার কথা রয়েছে। সেটা হচ্ছে যে জানেন যে জুলাই আগস্টে যে পানি লাগবে পানি এই বলে যাদের গণ আন্দোলনে যারা ছিলেন, গণ অভ্যুত্থানে সেই ছাত্র জনতাকে যে পানি বিলি করেছিলেন মুগ্ধ, শহীদ মুগ্ধ, সেই মুগ্ধর পরিবারও আজকে 2টার সময় ট্রাইব্যুনালে আসবেন, হয়তো অভিযোগ দাখিল করবেন, তারপর আমাদের সাথে কথা বলবেন, এমনটা আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। তো এই হচ্ছে আজকে ট্রাইব্যুনালে সর্বশেষ, এবং ডাক্তার ফায়েজ আহমেদের যে মৃত্যুর ঘটনায় যে অভিযোগ দাখিল করা হয়েছে সেই খবর। এবং ডাক্তার ফায়েজ আহমেদ কিন্তু খুব তার এলাকায় খুব পপুলার ছিলেন, জনপ্রিয় ছিলেন, এমনটা তার সন্তানরা বলেছে। এবং সাংবাদিকদের বলেছেন যে আপনারা খোঁজখবর নিয়ে দেখেন যে তার বাবার সম্পর্কে মানুষ কি বলে, সেখানে তার অবস্থান কি ছিল। আসলে রাজনৈতিক প্রতিহিংসা হয়েই এই ঘটনা ঘটানো হয়েছিল, তারা সেটা অভিযোগও বলেছে, আমাদের সামনেও বলেছে কথা। এতক্ষণ সরাসরি শুনছিলাম ট্রাইব্যুনাল থেকে। জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জনগণ বা দেশের স্বার্থে নয়, নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য আওয়ামী লীগে ক্ষমতায় এসেছিল। দুপুরে মাগুরা শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে জামায়াতের কর্মী সমাবেশে তিনি একথা বলেন। জাতিকে দেওয়া একটা ওয়াদাও তারা সত্যিকার অর্থে বাস্তবায়ন করেনি, বরঞ্চ তারা ক্ষমতায় এসেছিলেন তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করে, যারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিলেন। আবার কেউ যখন মন্দ কাজের সমালোচনা করত, আস্তে করে তাকে জেলে ঢুকিয়ে দিত। এবারে খেলার খবর। ক্রিকেট। দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পাওনা পরিশোধ না করার বিষয়টি দুঃখজনক উল্লেখ করে এর দায় স্বীকার করলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের খসড়া প্রতিবেদন নিয়ে ক্লাব প্রতিনিধিদের প্রতিক্রিয়ায় অবাক হয়েছেন সংশোধন কমিটির আহ্বায়কের দায়িত্বে থাকা ফাহিম। আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। রিপোর্ট কুশলী আসেরের। বিপিএলের পারিশ্রমিক প্রতিশ্রুত সময়ে না দেয়ায় রাজশাহীর খেলোয়াড়দের অনুশীলন বয়কট টুর্নামেন্টের মান ক্ষুণ্ণ করেছে। বিপিএল দেখতে চট্টগ্রামে যাওয়ার আগে বিমানবন্দরে এই ঘটনার জন্য বিসিবির দায় স্বীকার করলেন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। খেলোয়াড়রা একটা পর্যায়ে এসে হয়তো এতটাই হতাশ হয়েছে যে তারা হয়তো এইরকম একটা রিয়াকশন দেখিয়েছে। সো থ্যাঙ্কফুলি আমাদের বোর্ড প্রেসিডেন্ট ইতিমধ্যেই প্লেয়ারদের সাথে কথা বলেছেন এবং ফ্র্যাঞ্চাইজিদের সাথেও যোগাযোগ হয়েছে, এবং তারা বোধহয় আজকেই কিছু স্টেপস নিচ্ছেন। আমরা যখন ভালো কিছু করছি সেটার কৃতিত্ব আমাদেরকে সবাই দিচ্ছে, কোনো খারাপ কিছু হলে সেটা দায় আমাদেরকে নিতেই হবে। তো পাশাপাশি এই বছরের বোধহয় একটু আমরা জানি যে সবারই আর্থিকভাবে কিছুটা সমস্যা আছে, সেই কারণেই কিন্তু এই বিপিএলটা যেন কম খরচে সবাই করতে পারে সেদিকে আমাদের একটা দৃষ্টি ছিল। কিন্তু তার মানে এই নয় যে আমরা আশা করেছিলাম যে কোনো ফ্র্যাঞ্চাইজি এই ধরনের এই পর্যায়ে যেতে পারে। এদিকে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের প্রতিবেদন চূড়ান্ত নয় উল্লেখ করে গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধানের দায়িত্বে থাকা নাজমুল আবেদিন জানান, ক্লাবসহ অন্য প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমার মনে খুব আর্লি একটা রেসপন্স এসছে ঢাকার ক্লাবগুলির কাছ থেকে, তবে আমি বুঝতে পারি যে তাদের রেসপন্সের অযৌক্তিক আমি সেটা বলবো না। আমাদের যে প্রস্তাব বোর্ডের কাছে প্লেস করবে, বোর্ড সেটা স্ক্রুটিনি করবে। বোর্ড ভাবতে পারে যে না, এটা এখানে ঠিক আছে, এখানে ঠিক নেই, বোর্ড এটা ফার্দার নাড়াচাড়া করতে পারে, এবং সেখান থেকে যেটা যাবে জেনারেল কাউন্সিলের কাছে। জেনারেল কাউন্সিল যদি বলে যে হ্যাঁ এটা ঠিক আছে, অথবা জেনারেল কাউন্সিল যদি মনে করে যে কোথাও কোনো পরিবর্তনের প্রয়োজন আছে, তারা সেটা করবে। তারপর তারা যদি অ্যাপ্রুভ করে, তারপর সেটা অ্যাপ্রুভ হবে। কিন্তু কয়েকদিনের মধ্যেই গঠনতন্ত্র সংশোধনে গোলটেবিল বৈঠক আয়োজন করা হবে বলেও জানান তিনি। কুশলী আসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।